আমি বাহারুদ্দিন রায়হান। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার আব্বু আমার আম্মুকে ছেড়ে চলে যায়। দেন আমি যখন বড় হয়েছি, ক্লাস 5-এ পড়ি, তখন আমার বয়স ছিল 8 বছর। সে সময়ে একটা বিদ্যুৎ অ্যাক্সিডেন্টে আমার দুটি হাত চলে যায়। আমার দুটি হাত চলে যাওয়ার পরেও হাজারো বাধা প্রতিকূলতাকে আমি জয় করে আমি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে পড়াশোনা করছি। আমার বয়স যখন 8 বছর তখন আমি আমার দুই হাত হারাই। তখন আমি ক্লাস 5-এ পড়ি। আমি 2004-এ নতুন পল্লী বিদ্যুৎ এসেছিল, সংযোগ দিয়েছে, বাট এখনো তারা একেবারে যে কারেন্টের বিদ্যুতের বিষয়টা এখনো নিশ্চিত করে না। আমাদের গ্রামে আমাদের বাড়িতেই একটা মিটিং করেছিল যে এখনো পর্যন্ত এখানে সংযোগ দেওয়া হয় নাই, কিন্তু তারা যে কেবলগুলো ছিল সেগুলো টেনে রেখেছে এবং খুঁটিগুলো টেনে রেখেছে। আমাদের বাড়ির সামনে ছিল খুঁটিটা, একটা খুঁটি ছিল অনেকগুলো খুঁটির মধ্যে। ওই কুটির উপরে ভিতরে উপরে ছিদ্র থাকে, ছিদ্রের মধ্যে একটা পাখি ঢুকে গিয়েছিল। তো আমি অনেকক্ষণ তাকিয়ে থাকার পর দেখলাম যে পাখিটা বের হচ্ছে না। মনে করলাম যে পাখিটাকে আটকে গিয়েছে নাকি ওখানে কোনো প্রবলেম হয়েছে। তো আমি কি করলাম কি মানে দুষ্টুমি করে ওখানে উঠে গেলাম, পাখিটাকে উদ্ধার করি বা যা দেখি অবস্থাটা কি পাখিটার। তো ওখানে উঠে গেলাম। উঠতেই আমি উপরে তার এবং নিচে তার, দুইটা তার ছিল, একটা উপরে একটা নিচে। আমি নিচের তারে পা দিয়েছি, কোনো সমস্যা হয় নাই। উপরের তারে আমার বাম হাত দেওয়ার সাথে সাথে আমাকে শক করে ফেলে দিয়েছিল নিচে। তারপর গ্রামের মানুষজনরা আমাকে ধরাধরি করে আমার স্থানীয় জমজম হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখান থেকে তারা আমাকে রিজেক্টেড করে দিয়েছে, মারা গিয়েছে বলেছিল। আমার নানুদের আর মামারা সেই কথাটা মানতে নারাজ হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসে। সেখানেও তারা বলেছিল যে উনাকে বাঁচানো সম্ভব না, যদিও বাঁচাতে চান তাহলে আপনারা তাকে নিয়ে যেতে হবে মাদ্রাজ, কিন্তু আমাদের ওই অসহায়ত্বের মধ্যে ওখানে নিয়ে যাওয়া সম্ভব না। তখন আমার নানুমণি হাত পায়ে ধরে রিকোয়েস্ট করেছিল যে যেভাবে পারে আপনারা একটু দেখেন কি করা যায়। তখন ওনারা অনেক চেষ্টা করার ফলে প্রায় 24 ঘন্টার মধ্যে অপারেশন করে আমার দুইটা হাত কেটে ফেলে দিয়েছিল। হাসপাতাল থেকে তো সুস্থ হয়ে ফিরে আসলাম। হাসপাতাল থেকে ফিরে এসে বাড়িতে একটা অসহায়ত্ব, আমার দুইটা হাত নেই, মানে কেমন যেন একটা দুইটা হাত ছাড়া। সবাই আমাকে দেখতে আসতেছে, মানে দেখে দেখে চলে যাচ্ছে। মানে দেখে আসার পর এক একজন এক একভাবে আমাকে কথা বলতেছে যে কি করবে, মারা গেলে কি হতো ইত্যাদিতে নানা রকম কথা বলে যাচ্ছে সবাই। তো আমিও এগুলো শুনে হজম করতেছি, করার তো কিছু নেই। আমার এভরিথিং, আমার সকল কাজই অন্যজনের উপর ডিপেন্ডেন্ট ছিল। কেউ কোনো একটা কাওয়াই দিলে আমি খেতে পারতাম, আমার মা বলেন, আত্মীয় স্বজন বলেন, মামা বলেন, যে কেউ হোক যদি বলে একটু ওয়াশরুমে নিয়ে যেতে হতো বা কাওয়াই দিতে হতো, সব কাজই আমাকে অন্যের উপর করতে হতো। আমি বললাম যে আমি পড়ালেখা করলে কেমন হয়, মানে এটা তখন কারো কল্পনায় ছিল না আমি যে পড়ালেখা করব, মানে কেউ একজন পড়ালেখার জন্য উৎসাহ দিবে এরকম ছিল না। একজন একবার কথা বলেছিল টঙ্গী একটা প্রতিবন্ধী হাসপাতাল রয়েছে বা স্কুল রয়েছে, ওখানে চলে যেতে বলেছিল। ওখানে গেলে ওরা কারজ তরজ সবকিছু ওরা বহন করবে, কিন্তু আমার না, ওই যে সবগুলো প্রতিবন্ধীর সাথে থাকতে একটা বাধা বা একটা মেন্টালি আমি প্রস্তুত ছিলাম না। আমাকে কেউ বকা দিলে বা কেউ অবহেলিত কথা বললে আমি যে ডিমোটিভেট হতাম না, কিন্তু যদি আমাকে বলতো প্রতিবন্ধীদের সাথে থাকবো খাবো, তখন আমি ভিতরে একটা ডিমোটিভেট সৃষ্টি হতো। আমি আস্তে আস্তে কি করলাম, লেখা শুরু করলাম। লেখাটা আমি কাউকে না বলে বিভিন্নভাবে অনেকজনকে বললাম যে আমি
লিখতে পারি আমি স্কুলে ভর্তি হবো। তখন বলে যে তুমি পায়ে লিখতে পারো, অনেক জায়গায় দেখলাম পায়ে লিখে তুমি। আমি বলতে যে হ্যাঁ এটা করা যায়, কিন্তু আমি মনে মনে বললাম যে না, আমি পায়ে লিখবো না। কারণ পায়ে লিখলে হচ্ছে যে আমার জন্য একটা মানুষ হচ্ছে আমি কাতার উপর বইয়ের উপর পা দিব, কেমন যেন লাগতেছে। আমি নিজে নিজে ভাবতে লাগলাম অন্যভাবে কি করা যায়। তখন যেটা করলাম আমি যে মামার টেবিলে বসে যে কলম একটা নিলাম, ভাবতে লাগলাম কি করে যায়। মুখে হঠাৎ কলম দিয়ে এভাবে দেখলাম যে হচ্ছে না। তারপর হাতটা, আমার এই হাতটা যখন আমি কলমে লাগাইলাম, দেখা যাচ্ছে যে হ্যাঁ একটা অক্ষর বড় করে, মানে আমার শিশুরা যেমন একটা বড় অক্ষর লিখতে পারে, তখন আমি একটা অক্ষর লিখতে পারলাম যে আমার হচ্ছে। তো আমি আস্তে আস্তে এক সপ্তাহ ট্রাই করলাম, দেখলাম যে বড় বড় করে করে আমার নামটা আমি লিখতে পারতেছি। তখন সাহস করে বললাম যে আমি একটা স্কুলে ভর্তি হব। তখন তুমি স্কুলে ভর্তি হবা, আগ্রহ ছিল না, তারপরে জোর করে স্কুলে ভর্তি হয়ে যাবো। স্কুলে ভর্তি হয়েছি। ওখানে ক্লাস 5, কিন্তু আমার অ্যাক্সিডেন্টের সময় ক্লাস 5 শেষ করেছিলাম। এখানে কিন্তু আবার ভর্তি হয়েছে 3-তে, কারণ আমার লেখাগুলো না অনেক বড় বড়, একেবারে সব কিছুই শুরুতে। আমি কি এখন ক্লাস 6-এ ভর্তি হলে তো ওদের সাথে যুদ্ধে পারবো না। তো আমি একটা নিজের আইডিয়া বের করে বললাম যে আমি যদি 3-তে পড়ি, আমার 2টা বছর আমি নিজেকে মানিয়ে নিতে পারবো। 6-এ গেলে আমি সেম যেটা দেওয়ার সেটা দিতে পারবো আমার ভিতর থেকে। তো এইভাবে আমি ক্লাস 3-তে ভর্তি হলাম, সেখানে 1 নম্বর হয়েছি। ক্লাস 4-এ ভর্তি হলাম, সেখানে 1 নম্বর হয়েছি। ক্লাস 5 না পড়ে আমি 6-এ ভর্তি হয়ে গিয়েছি। আমার স্কুলে আমার যে জামাল স্যার বলছে কি, তোমার হচ্ছে যে একটা রাইট আছে, সেটা হচ্ছে তুমি চট্টগ্রাম বোর্ডকে যদি একটা দরখাস্ত দাও, তুমি বলবা অন্যজন লিখবে। তো আমি বললাম যে স্যার, যে আমি বলবো অন্যজনে লিখবে, এটা আমার যে মানানসই হচ্ছে না স্যার, আমার ভালো লাগতেছে না। আমি লিখবো, আমার আইডিয়া দিয়ে আমি করব। এই ক্ষেত্রে যদি স্যার আমি ফেল করি, আমার কোনো প্রবলেম নেই, আমি পরীক্ষাটা আবার দিব, সমস্যা নাই, প্রয়োজন আবার দিব। তো বলে যে দেখো, ভেবে দেখো। আমি বললাম যে স্যার আমি অনেক ভেবে দেখেছি, বাট আমি নিব না। তো এভাবে দিলাম, জেএসসি পরীক্ষা দিলাম, পাশ করলাম। তারপরে ক্লাস 9-10-এ আমাকে আবার বলছে শাহজালাল স্যার, আমার যে শ্রদ্ধেয় স্কুলের স্যার, আবার বলেছে যে তুমি এই সুযোগ সুবিধাটা নিতে পারো। আমি বললাম যে স্যার নিব না, আমি ফেল করলে আবার দিব পরীক্ষা, তারপরে আমি নিজে লিখি দিব। তো সেমভাবে পরীক্ষা দিলাম, জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, সবগুলো এভাবে দিলাম। ভার্সিটিতে ট্রাই করতে গিয়ে বললো যে তুমি কোটা নিয়ে ট্রাই করো। না, আমি কোনো কোটা ইউজ করবো না, আমি কোটা স্যার আসলে আসবো না, আসলে আমার এগুলোতে কোনো ইন্টারেস্ট নাই। এনজিও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, সেই ইউথ প্ল্যাটফর্মে আমি ট্রেনার হিসেবে কাজ করি, ট্রেনিং ফেসিলিটেটর হিসেবে কাজ করি। আর ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইউথ প্ল্যাটফর্মে ট্রেনিং ফেসিলিটেটর হিসেবে কাজ করি। আর পাশাপাশি আমি যেটা প্রফেশনাল বা টাকা ইনকামের জন্য যেটা করি, 3 বছরের গবেষণা, 3 বছরের কষ্ট, কেমনেযাবো.com, এটার প্রধান হিসাবে আছি। কেমনেযাবো.com-এর কাজটা হচ্ছে যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন, XYZ। আপনি ঢাকায় কোনোদিন আসেন নাই, ঢাকায় এসেছেন, কিন্তু ঢাকা থেকে আপনাকে যেতে হচ্ছে খাগড়াছড়ি। এখন আপনি ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়ার জন্য কি কি বাসগুলো যায়, এসি নন এসি, ভাড়া কত, কাউন্টার নাম্বার, এই জিনিসগুলো আপনি আমার ওয়েবসাইটে গেলে পেয়ে যাবেন। প্রতিদিন প্রতি মাসে 1 লক্ষ ভিজিটর ঢুকতেছে, সেখান থেকে গুগলে আমাকে টাকা দিচ্ছে। আমি এই টাকাগুলো নিয়ে প্রফেশনাল হিসাবে নিয়েছি, এই টাকাগুলো দিয়ে আমি এখন চলি। দেখেন, একটা মানুষ যখন গ্রো আপ হয়, তো একজন পাওয়ারফুল মানুষ হোক, যে মানুষ হোক, একটা মানুষ যখন গ্রো আপ হয়, তার পক্ষে খুব কম মানুষই থাকে, 1জন না হয় 2জন। আর যারা থাকে, যে 1জন 2জন তাকে, তারা মেন্টালি আপনাকে সাপোর্ট দিবে, কিন্তু আর কোনো সাপোর্ট দেওয়া তাদের পক্ষে সম্ভব না। আর বেশিরভাগ থাকে হচ্ছে যে আপনাকে ডিমোটিভেট করবে, আপনার দ্বারা সম্ভব না, হবে না। যে আমাকে বলেছিল আমার দ্বারা কিচ্ছু হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। আমার মাকে বিভিন্নভাবে প্রলোভন দেখাতো, বলে যে ওই ছেলেকে একটা দোকান দিয়ে দেন, ওইগুলো নিয়ে ও বড় হয়ে পড়াকে একটা বিয়ে দিয়ে করে ফেলতে পারবে। আরেকজন এসে বলতো যে ওকে আমাকে দিয়ে দেন, আমি আপনাকে 5 লাখ টাকা করে দিব, ওকে বিদেশ নিয়ে যাব, আমি যে ব্যাপারে আপনাকে প্রতি বছরে 5 লাখ টাকা করে দিব। অনেকগুলো টাকার লোভ অনেক আসতো। আমি কখনোই আমাকে টাকা দিয়ে কেউ কিনতে পারে নাই। এবং আমি আমার জায়গায় সবসময় বিশ্বাস করতাম কি, আমি যদি বিশ্বাস করি আমি পাওয়ারফুল, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম, আমি বিশ্বাস করতাম আমার দ্বারা সব সম্ভব। কারণ সৃষ্টিকর্তা আমাদের সব রকমের পাওয়ার বলেন, মানসিক
শক্তি আমাদের দিয়েছে, আমরা সেটা কাজে লাগাই না। তা আমি কাজে লাগাতে চেষ্টা করেছি, কাজে লাগানোর ক্ষেত্রে কিন্তু অনেকে বাধা দিয়েছে। একেবারে শেষ পর্যায়ে আমাকে যারা ধাক্কা দিয়েছিল, স্কুল কলেজে গ্রামে যারা আমাকে হেয় প্রতিপন্ন মনে করতো, আমি একটা ভালো কথা বললে আমার কথা শুনতো না, ফাজলামি করেছে এরকম শব্দ ইউজ করতো, তারা এখন আমাকে ইনভাইট করে, দাওয়াত দেয়, আমাকে কল দিয়ে বলে যে দোস্ত এখন কোথায় আছস, বিকালে ফ্রি হলে নক করিস না, একটু আড্ডা দিব, চা দিব, এরকম বলতো। এগুলো হচ্ছে কি জন্য, আমি সকল বাধা, সকল টাকা পয়সা, মানুষের সাহসগুলো না পেলেও আমি আমার মতো এগিয়েছি। আমি বিশ্বাস করেছি আমি যেটা করতেছি সেটা আমার দ্বারা পারবো, আমি সম্ভব, আমার পক্ষে সম্ভব। একটু সহ্য করেছি, ধৈর্য ধরেছি। আর ধৈর্য ধরাটা অনেক বড় বিষয়, এটা সবাই ধরতে পারে না, সবাইকে ধরতে হবে, সবাইকে এই ধৈর্য ধরার ক্ষমতা দিয়েছে। হয়তো অনেকক্ষণ 2 মিনিট ধৈর্য ধরতে পারে বা 1 মাস 1 বছর, এরপরে হতাশ হয়ে যায়, আমার পক্ষে সব না, একটা কাজ করতে গিয়ে কেমন যেন ডিমোটিভেট, ফল তো বা স্থায়ী ফল তো হয় না। যেটা সাথে সাথে দ্রুত ফল পেতে চাবেন সে ফলটা দ্রুতই নিভে যাবে। তা আমি দেখেন না, আমি উঠে আসার পিছনে আমার প্রতিটা সেকেন্ড আমি কত রকম বয়সন্ধিকাল পর্যন্ত কত রকম মেন্টালি চাপ ছিলাম, আমাকে কেউ মেন্টালি চাপ দিতে পারে নাই, এবং সে চাপ দিতে পারে নাই বিদায় আমি আজকে অন্ততপক্ষে এখন নিজে সেটেল বলতে পারেন। আমি কারো পক্ষে, আমি এখন চাকরি করার স্বপ্ন দেখি না। একসময় কিন্তু চাকরি নিয়ে খুঁজেছিলাম, আমি রাত দিন 24টা ঘন্টা না ঘুমিয়ে, অনলি 4 ঘন্টা ঘুমিয়েছি, না ঘুমিয়ে এখন আমি নিজে ডেভেলপ, আমি এখন নিজে প্রতিষ্ঠিত হয়েছি। অনেক কারো পক্ষে এখন অন্ততপক্ষে আমি স্বপ্ন দেখি আমার ইন্ডাস্ট্রিতে আমি কয়েকজনকে চাকরি দিব। এটা কিভাবে হয়েছে সেটাই বলবো। অন্ততপক্ষে এই ভিডিওটা যারা দেখবেন তাদেরকে এটা বলবো যে ভাই, শেষ মুহূর্ত পর্যন্ত নিজের উপর বিশ্বাস হারাবেন না। নিজের উপর বিশ্বাস যদি রাখতে পারেন, আমি গ্যারান্টি দিব আপনি পারবেন, যেটা করতে চান সেটাই পারবেন। কারণ সব ক্ষেত্রে আমি পেরেছি, কোন কাজটা আমি পারি নাই। আমি প্রত্যেকটা, আমি সাইকেল চালা শিখেছি, আমি সাঁতার কাটা শিখেছি, কঠিন কাজগুলো আমি গাছে ওঠা শিখেছি, তাহলে আমি পেরেছি। আমি যখন স্কুল, আমি শহরে, সবাই বলেছে যে শহর নাকি আমাকে অ্যাকসেপ্ট করবে না, শহর আমাকে দূরে ঠেলে ফেলে দিবে, কই, শহর তো আমাকে অ্যাকসেপ্ট করেছে। এটা আমি আমার উপর বিশ্বাস রেখে এখানে এসেছি। আমার উপর কীরকম বিশ্বাস ছিল, আমি পারবো, যেভাবে হোক আমাকে পারতে হবে এখানে। এবার আপনাদের নিজেদের অদম্য ইচ্ছাকে কাজে লাগাবেন।